আমি রাসেল আহমেদ, আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায়। সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করি। আজকেও সেই আলোচনায় থাকবো এবং এই জন্য স্টুডিওতে আমাদের সাথে তিনজন অতিথি রয়েছেন। তাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন এমপি, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব অধ্যাপক ডক্টর রিজওয়ানা করিম স্নিগ্ধা, নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব আমিরুল ইসলাম কাগজি, পরিচালক জিয়াউর রহমান ফাউন্ডেশন, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। একটু আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। আমিরুল ইসলাম কাগজি, আমরা দেখেছি সংস্কার ইস্যুতে অনেকদিন ধরে আলোচনা হচ্ছিল, সেটি আবার এই সংসদে একটি কমিটি নিয়ে আলোচনার কারণে নতুন করে আবারও এসছে সংসদে বা সংসদের বাইরে দুদিন আগে জামায়াতের আমির সংস্কার ইস্যুতে ঢাকার বাইরে একটি মন্তব্য করেছিলেন, দাবি দেওয়া জানিয়েছিলেন আসলে, না হলে সরকার পতনের সরাসরি না হলেও এক ধরনের ইনডিরেক্ট কথা বলছিলেন যে জনগণের ভোটে নির্বাচিত সরকার জনরায় না মানলে বেশি দিন থাকতে পারে না। তার উত্তরে আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মনে আছে তো ৭১-এ কী করেছিল, মনে আছে তো ৮৬-তে কী করেছিল, মনে আছে তো এর মধ্যে একযুগ আন্দোলন চলেছিল, সে আন্দোলনে তাদেরকে কোথাও আমরা দেখি নাই। মানে যখনই জামাত কোনো সংস্কার ইস্যুর আন্দোলন তোলে তখনই আমরা দেখি বিএনপির পক্ষ থেকে ৭১ বা ৮৬ ঘটনা দুটিকে সামনে আনা হয়। এর বিশেষ কোনো কারণ আছে কিনা? প্রথমেই আমি যমুনা টেলিভিশনে যারা এই 24 ঘন্টা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাই, এবং আমার সহ আলোচক আছেন কর্নেল বাতেন সাহেব এবং নৃবিজ্ঞান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজওয়ানা করিম। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি একটা কথা বলি। প্রথমেই আপনি খেয়াল করবেন, বিরোধী দল বিশেষ করে জামাত এই মুহূর্তে এই বাজেট দেওয়ার আগে পরে বেশ কিছু কথা বলছে। সেটা হলো যে সরকারকে থাকতে দেবে না, টিকতে দেবে না, ফেলে দিবে, তা আন্দোলন সংগ্রাম করবে। এই সুরটা আমি কিন্তু দেখি 1991 সালে যখন বিএনপি ক্ষমতায় আসলো, তখন শেখ হাসিনা তখন বিরোধী দলের, তো উনি ওই একই কথা বলতেন, এই সরকারকে একদিনের জন্য শান্তিতে থাকতে দেব না, স্বস্তিতে থাকতে দেব না, তাদেরকে উৎখাত করা হবে, গণতন্ত্র শিখাবে তারা ঝাঁকি দিয়ে দিয়ে। এই যে এই কথাগুলো ছিল তখন আমি শেখ হাসিনার মুখে শুনেছি। ঠিক একইভাবে একই সুরে দেখতে পাচ্ছি যে এখনকার বিরোধী দল একই কথাই বলে যাচ্ছে। এখন এই সরকার আসছে কয়দিন হলো? 4 মাস। তো 4 মাসে একটা বাজেট দিয়েছে। বাজেট নিয়ে কিন্তু বিরোধী দলের কোনো বক্তব্য নেই। আছে কি দেখছেন? বক্তব্য নেই। কারণ এই বাজেটটা একটা ভঙ্গুর অর্থনীতির উপর দাঁড়িয়ে এই বর্তমান বিএনপির নেতৃত্বাধীন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে সরকার, তার একটা বাজেট দিয়েছে 9,63,000 কোটি টাকার মতো এই বাজেটটা দিয়েছে। এবং এই বাজেটে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টা আমি দেখি সেটা হচ্ছে শিক্ষায় সর্বোচ্চ বাজেট, যা ইতিপূর্বে কখনোই কোনো গভর্নমেন্টই করতে পারেন নাই। জিডিপির 2%, যেটা ইউনেস্কোর আছে 5% দেওয়ার কথা, তারপরও এটা দেওয়া হয়েছে 1,38,000 কোটি টাকার মতো বাজেট দেওয়া হয়েছে, যেটা একটা দেশের সবচেয়ে বড় দরকার, যেখানে একটা শিক্ষিত জনগোষ্ঠী এখন গড়ে তোলা বাংলাদেশের জনগণের জন্য সবচেয়ে জরুরি, সেই জরুরি কাজটাই করেছেন। এরপরে স্বাস্থ্য খাতে যে ব্যয় বরাদ্দটা ধরা হয়েছে, আমাদের এখানে অনেক জেলা লেভেলের হসপিটাল আছে যেখানে আইসিইউর কোনো সুবিধা নেই, ডাক্তার নেই, এইরকম একটা অবস্থায় তারা কিন্তু চলছে। বরাদ্দর এটাই তো আসলে চূড়ান্ত কথা নয়, এর ইমপ্লিমেন্টের কথা রয়েছে, যে কারণে সংস্কার দরকার বলে মনে করছে না। এটা অবশ্যই করার মতো ক্ষমতা যেহেতু দেওয়া হয়েছে, এটা ক্ষমতাও আছে, আমাদের দেশে ক্ষমতা আছে। আমাদের দেশে ব্যাপারে সে কি বিগত দিনগুলোতে আমরা দেখেছি, সেটা হলো যে বাজেট তৈরি করা হয়, বাজেট দেওয়া হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে লুটপাট করা হয়, মেগা প্রজেক্ট দেওয়া হয় মেগা দুর্নীতি করার জন্যে।
বিগত 17-18 বছরে দেখেছি আমরা প্রায় 28 লক্ষ কোটি টাকা এই বাজেট থেকেই নিয়ে বাইরে পাচার করা হয়েছে। একটা রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে 10 বিলিয়ন ডলারের একটা প্রতিষ্ঠান বা প্রকল্প, সেখান থেকে 4 বিলিয়ন ডলার একেবারে শুধুমাত্র কি বলে এটাকে ওই দুতিয়ালি করার জন্যই দিয়ে দেওয়া হয়েছে টিউলিপ সিদ্দিকীকে। অর্থাৎ 40% এখান থেকে নিয়ে বাইরে পাঠানো হয়ে গেছে। আপনার খেয়াল করেন পদ্মা সেতু হয়েছে, দেখা যাচ্ছে অনেক বড় একটা সেতু হয়েছে, কিন্তু সেখানে 11,000 কোটি টাকার বাজেট করা হলো, 31,000 কোটি টাকাতে নিয়ে যাওয়া হলো। মানে এখানে এই সমস্ত জায়গায় লুটপাট। তারপরে মেগা প্রজেক্ট যেমন এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা আমাদের এই জায়গাগুলোতে সমস্যার জন্য যে কারণে সংস্কারের দাবিগুলো বারবার আসছে। দাবিগুলোর কথা বলি, দাবিগুলো কিন্তু এখনো পর্যন্ত বিএনপি এই দাবিগুলো সংস্কারের কথাগুলোই কিন্তু তাদের যে 31 দফা রাষ্ট্র সংস্কার আন্দোলন বা রাষ্ট্র সংস্কারের জন্য যে প্রস্তাব তারা দিয়েছিল, সেখানেই এই সংস্কারের কথাগুলো আছে। সংস্কারগুলো তো একদিনের ব্যাপার না। আজকে যে কথা আমি এখন বলছি এই কথা তো আগামীকালকে চলবে না বা তার পরের দিনও চলবে না। তা এটা তো চলমান একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সংস্কার হয় যে পুরাতন দিনের সমস্ত মানে অনিয়ম, অব্যবস্থাপনা, ধুলি সবকিছু কণা সব ঝরিয়ে দিয়ে উদ্যোগটা আসবেই। উদ্যোগ এটাতেই তো আপত্তি জামাতের, যে কোনো আপত্তিও না থাকার কথা না। এটা এই উদ্যোগগুলো আসবে। এখন ব্যাপার হয়েছে কি মাঠে ময়দানে পলিটিক্যাল বক্তব্য এটা আসবেই। যেমন জামাত যখন বক্তব্য দিবে পাল্টা বক্তব্য বিএনপির পক্ষ থেকে আসে না? তো এটা হচ্ছে মাঠের বক্তব্য একরকম, পার্লামেন্টের বক্তব্য দেখবেন আর একরকম। বাইরে এসে বলা হয় কিন্তু ভিতরে না। পার্লামেন্টে এখনো পর্যন্ত আমার কাছে খুব বেশি যে কথাবার্তা হয়েছে জামাতকে আক্রমণ পার্লামেন্টে অহরহ হচ্ছে, এটার এই বক্তব্যগুলো আমি যেটা দেখি সেটা হচ্ছে পলিটিক্যাল বক্তব্য। মানুষ কি করবে? পলিটিক্যাল বক্তব্য পলিটিক্যাল ভাবেই নিয়ে যাবে। আর যখন পার্লামেন্টারি সিস্টেমে চলে যাবে, যখন আইন কানুনের কথা বলবে, তখন দেখবেন কথার ভাষা, তারপরে ল্যাঙ্গুয়েজ যা বলি না কেন, তার একটা ইমপ্লিকেশন বা ইমপ্লিমেন্টেশন একটা আলাদা হয়। তো এটা ঘায়েল করার একটা ব্যাপার। রাজনীতি চর্চা তো আমাদের এখানে নেই। অন্যান্য ইভেন আমাদের প্রতিবেশী যদি ভারতেও দেখেন না যে রাজনীতির মাঠে কি গরম অবস্থা চলতে থাকে, এবং বাংলাদেশেও কিন্তু এর কোনো ব্যতিক্রম কোনো কিছু আসে না। তো সেই বিষয়গুলো আসবে। হ্যাঁ, একটার পর আমি আপনার কাছে আবারও আসছি। তার আগে কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন, একটু আপনার কাছে জানতে চাই একই বিষয়ে। আপনারা দীর্ঘদিন যে 86-র উদাহরণ টানা হয়, এরপরে 90-এর পরে হিসেব করলে প্রায় 2 যুগ বিএনপির বন্ধু ছিলেন রাজপথে, সংসদে, সব জায়গায়। মানে আগের কষ্টটা কি এতটাই বেশি যে 2 যুগের পরও আপনারা পেছনের সেই কষ্টটা ভুলতে পারেনি আপনাদের বন্ধু? বারবার তো আমরা এখনো আছি। বিএনপি আমাদের বন্ধু নাই এটা তো আমরা বলছি না। বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে গেলে তো সেভাবেই কথা বলতে হবে, সেভাবেই আচরণ করতে হবে। যে বিষয়টা হয়তো আমির জামাত, কিন্তু সেই কথাই কি আওয়ামী লীগের সুর? যেমন কিছুক্ষণ আগে তিনি বলছিলেন যে আওয়ামী লীগ যে সুরে কথা বলতো একই সুরে জামাত। যে প্রসঙ্গে যেটা নিয়ে আমরা প্রথম অধিবেশনে ওয়াকআউটও করেছি, সেটা হলো সংস্কার প্রশ্ন। যে ইস্যুটা নিয়ে কথাটা এসছে সেটা হলো যে এখন সংবিধান সংশোধন কমিটি করতে চায় একটা, যেখানে নাম চেয়েছে বিরোধী দলের কাছ থেকে। তো বিরোধী দল তো এই কমিটির পক্ষে না। সংবিধান সংস্কার কমিশনের, যেটা বিগত সময়ে জুলাই আন্দোলনের সময় যে ইস্যুটা প্রধান ইস্যু ছিল, যে দেশে সুশাসন কায়েম করার জন্য আমাদের কিছু সংস্কার প্রয়োজন আছে। সংবিধান সংস্কার করলে সেখানে যে সাংবিধানিক সংস্থাগুলো আছে, নির্বাচন কমিশন, বিচার বিভাগ থেকে শুরু করে দুর্নীতি দমন কমিশন বা এই সংস্থাগুলো গঠন কিভাবে হবে সেগুলো নিয়ে সুপারিশ ছিল। সেটা তো বিএনপি করে নাই। বিএনপি তারা তো নাম চাইছে, মানে অন্তত 5 জন। না, আমরা তো এখানে বলি মানে যদি সংবিধান সংশোধন করা হয়, তাহলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সংবিধান সংশোধন করেছিলেন, ওটা পরবর্তীকালে আওয়ামী লীগ কিন্তু ওটাকে
ওই সংশোধনী বাতিল করেছিলেন। এই জায়গায় একটু আপনার কাছে এই- জানতে চাওয়া, এই সংবিধানের আওতায় তো আপনারা এখন সংসদে আছেন। হ্যাঁ। এই সংবিধানের মাধ্যমে সংস্কার বলতে কিছু কি আছে, মানে করার সুযোগ আছে এই সংবিধানের আওতায়? সংবিধান সংস্কারের জন্য তো গণভোট হয়েছে, তো গণভোট তো সংস্কারের পক্ষে রায় দিয়েছে। সংবিধান সংস্কার করতেই হবে। সংবিধান সংস্কার না করলে আমাদের দেশে সুশাসন কায়েম হবে না। সংস্কার করলেই সুশাসন হয়ে যাবে? সংস্কার তো আশা করা যায়, তখন হয়তো স্বাধীন বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন, এরা স্বাধীনভাবে কাজ করতে পারবে। মানে সংস্কার আমরা হয়ে আশা গেলে করছি, তখন আশা স্বাধীনভাবে করছি, কাজ আশা করছি, হবে। আশা করছি। এই সংস্থাগুলো গঠনের প্রক্রিয়াটা এক ব্যক্তি নিয়ন্ত্রণে থাকার কারণে আমাদের অতীতে সুশাসন হয়নি। বা অন্য কথায় যদি আমরা বলি, বিগত সময়ে যে ফেসিবাদের সৃষ্টি হয়েছিল, বলা হয়ে থাকে যে এই সংবিধানের মধ্যেই সেই সুযোগটা দেওয়া আছে যে কেউ এই সংবিধানের অধীনে দেশ শাসন করবে, তার মধ্যে এই প্রবণতা আসতে পারে। আমার হাতে যখন সুযোগ আছে আমার পছন্দের লোক বসানোর, আমার পছন্দের লোক আমি বসাবো। আমার পছন্দের লোক যখন বসবে তখন তিনি আবার আমাকে খুশি রাখার জন্য চেষ্টা করবেন। বিএনপি তো এই সংস্কারে বিরোধিতা করছে না, তারা বলছে সংস্কার করবে, আমরা তো এখনো বলি সংস্কার কমিশন গঠন করুক। না না, আমরা তো এখনো বলি সংস্কার কমিটি গঠন করুক। এই সংশোধন করলে এটা তো আবার কোর্টে যায়, পরবর্তীকালে এটাকে বাতিল করে দেবে এই সংশোধনী। এখন সংবিধান সংশোধন করবে, তো এই সংশোধনী হায়ার কোর্টে যা বাতিল হয়ে যাবে। যেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সংশোধনী করছিলেন তার ওই সময়ের কার্যকালে যে দিয়েছিলেন আর কি বলে এটাকে, বৈধতা দেওয়া হয়েছিল, সেটা তো পরবর্তীকালে আওয়ামী লীগ সেটা বাতিল করেছিল সম্ভবত 75 সংশোধনীর মাধ্যমে। এবং সংবিধানে চিরন্তন বলতে কিছু আছে কিনা, মানে কখনোই পরিবর্তন করা যাবে না এরকম কোনো বিধান? না, পরিবর্তন তো করা যাবে, জনগণ পরিবর্তন করবে। আচ্ছা, জনগণ করবে। গণভোটের অতীতের নজির আছে, তো গণভোট হয়েছে আমাদের দেশে, গণভোট হয়েছে, গণভোটের মাধ্যমে জনগণের মতামত নিয়ে, সেটাই তো। কিন্তু এরকম সুযোগ আছে আপনারা যেটি বলছেন যে সংস্কার করলে আর পরিবর্তন করা যাবে না। না, পরিবর্তন করা যাবে তখন যদি জনগণ আবার চায় তখন পারবে। কিন্তু পরবর্তীতে যারা যদি আবার কিন্তু কোর্টের মাধ্যমে হবে না, আদালতের মাধ্যমে হবে না। না, মেজরিটি এসে যদি করবে, মানে মেজরিটি বলতে আমি বুঝেছি সেটা আলাদা। গণভোট করতে হবে, গণভোট লাগবে। আমরা চাচ্ছি সংবিধান আমাদের এই জুলাই যে সংস্কার কমিশনের যে রিপোর্টগুলো আছে সেগুলো বাস্তবায়ন করা। জি, আবার বিএনপিও বলছে তারা জুলাই সনদের সবগুলোই বাস্তবায়ন পালন করবে। হ্যাঁ, তারা জুলাই সনদে যেখানে তারা ঐক্যমত হয়েছে সেগুলো তারা পালন করবে। দেখতে হবে কিভাবে করে তারা। জি, আচ্ছা, আমরা একটু অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, একটু আপনার কাছ থেকে এই জায়গাতে একটু আমি জানতে চাই যে সংস্কার এবং সংশোধন এই দুইটি জায়গাতে মনে হয় আটকে আছে। কারণ বিএনপিও বলছে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে, অক্ষরে অক্ষরে পালন করবে, কিন্তু সংশোধনের মাধ্যমে। জামায়াত বলছে সংস্কারের মাধ্যমে সেটি করতে হবে। দুই জায়গা থেকে আসলে আপনি মোটা দাগে পার্থক্য কি দেখেন? আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ এবং আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন আমিনুল ইসলাম কাগজি এবং মাননীয় সংসদ, আপনাদের দুজনকেই শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে যে দেখেন, এই যে পুরো প্রক্রিয়াটা সংশোধনী বলেন আর সংস্কার বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি পৃথিবীর কোনো সংবিধানই অপরিবর্তনযোগ্য নয়। আবার সংস্কারের প্রক্রিয়াটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া। এখন আজকে আপনি লিখে নেন যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি যত সংস্কারই করেন না কেন, আগামীতে সমাজ, রাষ্ট্র ব্যবস্থার ক্ষমতার হস্তান্তর ইত্যাদি ইত্যাদির মধ্য দিয়ে সেটি পুনরায় আবার পরিবর্তন হবে। কিন্তু এই প্রক্রিয়াগুলো যখনই পরিবর্তন করা হচ্ছে, যেটা আমার জন্য ইন্টারেস্টিং, এই পরিবর্তনের কিছু পলিটিক্যাল উদ্দেশ্য হাসিল আছে। এই পলিটিক্যাল উদ্দেশ্য হাসিলটা হচ্ছে কেউ খোলাসা করে বলছেন না। হ্যাঁ, আমাদের কাছে এমন একটা সাধারণ আপার হাউজে পিয়ার এরকম। হ্যাঁ, আমি সেজন্যই বলছি যে এই পলিটিক্যাল উদ্দেশ্যে শুধু আপার হাউসের পিয়ার না, সেখানে এক ধরনের দায় মুক্তির ব্যাপারও আছে, সেখানে এক ধরনের কত বছর, যেমন একটা জিনিস কিন্তু বিএনপি মেনে নিয়েছে আমি যতদূর জানি, যে দ্যাট ইজ রিয়েলি ভেরি হার্ড।
সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা, মানে পরপর দুবারের যে প্রধানমন্ত্রী হ্যাঁ, যেটা, এটি এটি কিন্তু মানাটা বিএনপির মতো দলের জন্য, দেখেন এটি আমি এখানেও খুব নিউট্রাল থাকতে চাই, ধরেন এটি বাংলাদেশ জামাতে ইসলামের মতো দলের জন্য বা এনসিপির মতো দলের জন্য খুব একটা কঠিন নয়, কিন্তু বিএনপির মতো একটি বড় দলের জন্য বা আওয়ামী লীগের মতো যে একটি দল যেখানে অনেক বেশি পরিবারের একটা দলগুলারই তো একটা আদর্শ, কি মনে করেন জিয়াউর রহমান বিএনপির আদর্শ না, তো তার অটোমেটিক্যালি তাকে ঘিরেই তাকে দলটি ঘিরে গড়ে একটা উঠেছে। তার এটা তৈরি হবে। এরকম কোন একটি দলের এটি মেনে নেওয়াটা কিন্তু অনেক বড় একটা ইস্যুস। এটা একদম আমি একদম একটা মিডল জায়গা থেকে কথাটা বলছি। আবার উল্টা সাইডে আপনি যখন এই সংস্কারটা নিয়ে যা কিছু দেখছেন, সংস্কার এবং সংশোধনী, এখানে আপার হাউসটা তো একটা অনেক বড় ইস্যু, তাই না? যেটা আসলে কেউ খোলসা করছে না। মূল ইস্যু এখন তৈরি হয়েছে যে আপার হাউসের প্রপোর্শনেট হিসাবে আপার হাউসটা বণ্টিত হবে কি হবে না। কিন্তু এই কথাটা না বলে আমাদের সামনে, আমি এই কথাটা আসলে আজকে না, যখনই এই সংস্কার নিয়ে দেখেন, এর আগেও যে সংস্কার সংবিধান মানে এগুলো নিয়ে যে একটা জুলাই সনদ ইত্যাদি নিয়ে যে এটা দিনের পর দিন আমরা যে আলোচনা করেছি, আমি একদম অত্যন্ত বিনয়ের সাথে বলছি, এটি ছিল আমাদের রাষ্ট্রের মনোযোগকে ওই জায়গায় কেন্দ্রীভূত করা, যে সময়টি ছিল বাংলাদেশের জন্য একটা অপূর্ব সুযোগ, যে সময়টি ছিল দেশটিকে নতুনভাবে গড়ার, সিস্টেমকে নতুনভাবে তৈরি করার, সেই পুরো সময়টাকে এই ধরনের এই জুলাই সনদ, প্রফেসর আলী রিয়াজ এবং আমাদের পলিটিশিয়ানরা তারা সেই জায়গায় এতই মত্ত ছিলেন যে আমাদের অনেক কিছু কিন্তু তখন চাইলে করা সম্ভব ছিল। কারণ আফটার জুলাই আপরাইজিং যে পিপুল, আপনি একদম একদম অগাস্ট মাসের পরের সময়গুলো একটু চিন্তা করে দেখেন, মানুষের মধ্যে কিন্তু তখন একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল পরিবর্তনের। সেই আকাঙ্ক্ষাটা ম্লান হয়ে গেছে এই রাজনীতির চক্রে পড়ে। আমি একজন শিক্ষকের জায়গা থেকে বলতে চাই, এই যে সনদ এবং সংস্কার এবং সংশোধনী যাহা কিছু আপনি দেখছেন, তাহা কিছুর সাথে সাধারণ মানুষ এখন কানেক্ট করতে পারে না। মানুষ এই বিষয়গুলোকে খুব পলিটিক্যাল একটা ডিসকাশন বলে মনে করে। ধরেন সত্যি কথা বলতে কি, বাস্তবতা কি জানেন, ওই যে জুলাই সনদ আপনি করেছেন, আপার হাউসে কে গেছে, তার মানে 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 কে দুইবারের প্রধানমন্ত্রী থাকবে, এটা দিয়ে কি আমাদের এই ঠিক এই মুহূর্তের যেই ঋণের বোঝা সেটি কমবে? এটা দিয়ে কি আমাদের বেকারত্বের হারটি কমবে? এটা দিয়ে যে ক্রাইসিসের মধ্যে আমরা পড়তে যাচ্ছি সেটি কি, মুদ্রাস্ফীতির হারটা কি কমবে? এটা দিয়ে কি আমাদের যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির বর্তমান যে জটিলতা, সেই বিষয়গুলো কি কমবে? মানুষের প্রেফারেন্স থাকে যে আমার মৌলিক জায়গাগুলো কি। এখন আমরা যে আলোচনাগুলো করছি, এই আলোচনাটা আমার কাছে মনে হচ্ছে একটা মূল উদ্দেশ্যটা বলছি না, খুব স্পষ্টতই আমি যেটা স্পষ্টতই বললাম আপনাকে, যে হয়তো বা বাংলাদেশ জামাতে ইসলাম বলেন, বাংলাদেশ বিএনপি বলেন, জাতীয়তাবাদী দল বলেন, তাদের প্রত্যেকেরই এখন মূল ব্যাপার হচ্ছে আপার হাউসের ইস্যুতে, সেখানে ক্যান্ডিডেটশিপ আছে, সেখানে নানা কিছু আছে, আপনি কিভাবে ক্যান্ডিডেট বন্টন করবেন, কে কত ক্যান্ডিডেট পাবে। কারণ আপার হাউস যেই মডেল থেকে আপনি নেবেন, এটা মনে রাখা খুবই জরুরি, সেটি জামাত হোক আর সেটি বিএনপি হোক। আমি আপনাদের জ্ঞাতার্থেও জানাতে চাই, আপার হাউস কিন্তু আপনার পলিটিক্যাল পার্টির লোকজনের আসার কথা না। আপার হাউস আসার কথা এক ধরনের জুরি বোর্ডের মতো করে, যেভাবে ইংল্যান্ডের জুরি বোর্ডের অভিজ্ঞ যারা আছে, যাদের আপনি একটা অ্যাকসেপ্টেবিলিটি আছে, সেই সুযোগ আসে কিভাবে দিবেন আপনি আমাকে? সেই তো আপনি দলের নমিনেশন হয়ে ওখানে যাবেন। ধরেন আমার খুব ইচ্ছা আছে, কিন্তু আমি কোনো দলের হব না, আমি বিএনপিরও হব না, আমি জামাতেরও হব না, আমি আমার জায়গা থেকে হতে পারি, আমার 20 বছরের অভিজ্ঞতা আছে, কোনো সুযোগ আছে? তাহলে এই আপার হাউসের গল্পগুলো কেন করছেন? মানে আমার প্রশ্নটা হচ্ছে, সেই তো আবারও আপনি ঘুরে ফিরে ওই পলিটিক্যাল কে আমার কোন মাইন্ডের, সেই আলাপের দিকেই হাঁটবেন। তাহলে এই পুরো ব্যাপারটা এক ধরনের ধোঁকা নয় কি জনগণের সাথে? এর সাথে জনগণের সরাসরি সম্পৃক্ত হওয়ার সুযোগটা কোথায়? এর মধ্যে এক যুগ যে আন্দোলন চলছিল, সে আন্দোলনে তাদেরকে কোথাও আমরা দেখি নাই। নিশ্চয়ই জামাতের উদ্দেশ্যেই বলেছে, এর আগে বলতে আওয়ামী লীগ সরকারের সেই সময়ের আন্দোলনে। একটু আপনার কাছে জানতে চাই, আমিও যতটুকু দেখেছি বা তাদের বিএনপি নেতারা যেটি বলছেন, 2013 সালে শাহবাগ বিরোধী আন্দোলন, 14 সালে নির্বাচন বর্জন করে আন্দোলন, এরপরে মাঝখানে আর তেমন একটা উল্লেখযোগ্য জামাতের আন্দোলন দেখা যায়নি। 24 অক্টোবরে 28 অক্টোবর 23 মতিঝিলে একটি ঝটিকার মতো আন্দোলন দেখা গেছে। আসলে মাঝখানে এই সময়টা জামাত কিছুটা নীরব ভূমিকা কেন পালন করেছিল? আজকে প্রধানমন্ত্রী যেটি অভিযোগ করেছেন।
প্রধানমন্ত্রী তো বলতেই পারেন কিসের ভিত্তিতে বলেছেন, উনি যেহেতু মাঠের মানে আপনার কাছে এর বাইরে কোনো তথ্য আছে বুঝছি, কিনা? মাঠের বক্তৃতা দিয়েছেন, মাঠের বক্তৃতা তো রাজনৈতিক বক্তৃতা, ওই সত্য বক্তব্য থেকে কাগজে আপনার কাছ বাইরে থেকে বলছেন জানতে যে চাই। একটু প্রতিপক্ষকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সাধারণত কর্মীদেরকে চাঙা করার জন্য। আমরা তো ছিলাম, বরাবরই ছিলাম। মানে সেরকম উল্লেখযোগ্য কোনো কিছু কি আপনি আছে, মনে করেন? আমি মাঠে ছিলাম না, আমি তো মাঠে থাকার লোক না, বাট বরাবরই ছিল, তো বিএনপি জানে সেটা। না, কিন্তু বিএনপিও অবশ্যই বলছে জানে। বিএনপি বলছে, এখন বলার জন্য বলছে হয়তো আর কি। সব বিরোধী দলে মাঠে ছিল, আমি মনে করি কম বেশি মাঠে ছিল, যে যেভাবে পারে। তবে হ্যাঁ, নিপীড়নটা জামাতের উপরে বেশি হয়েছে, তো যে কারণে সংখ্যার দিক হয়তো থেকে বা- তো বিএনপির অনেক বেশি। সংখ্যায় তো গুম বলেন, জেল, মামলা। সংখ্যায় তো তাদের লোকও বেশি, কাজে সেই কারণে তাহলে বেশি- জামাতের উপর বেশি কিভাবে বলা যায়? না, সেটা হলো আনুপাতিক হারে যদি আপনি বিবেচনা করেন। বিগত সরকারের যে জুলুম নিপীড়ন, আমাদের 70% যেগুলো খুন হয়েছে গুমের পর, তার এই জাতিসংঘের রিপোর্টে তো 70% হলো জামাতের। 70% যে যতগুলো সংখ্যা গুম হয়েছে, যেগুলো- হ্যাঁ 70% আপনি দেখবেন। ফেরত আসার সংখ্যার দিক থেকেও জামাতের সংখ্যা অনেক বেশি, যারা গুমের পরে ফেরত এসেছে। গুম হয়েছে বেশি আমাদের, ওদের তো এখনও ফেরত আসেনি। আমাদের ওই সময় 504 জন এই হয়ে গেছে, মানে শিবিরের ছেলেপেলে খুন হয়েছে, মানে গুমের পর খুন হয়েছে আর কি। এমনকি 24-এর আন্দোলনের কথাও বলছিলেন 24-এর প্রধানমন্ত্রী, আন্দোলনে যে সেখানেও participation- বিএনপির যারা নিহত হয়েছেন সেখানে বিএনপির ছাত্রদল, ওইটা শেখ হাসিনা ভালো যুবদল, বলতে তাদের পারবে। সংখ্যা অনেক বেশি। ওটা শেখ হাসিনা ভালো বলতে পারবে। শেখ হাসিনা আন্দোলনটা দমন করার জন্য শিবির এবং জামাতকে ব্যান করেছিল। এটা কেন ব্যান করেছিল? এটা যদি আমরা বিবেচনা করি, তাহলে আমরা এটার উত্তরটা পেয়ে যাব। এখানে কতটুকু ভূমিকা ছিল জামাত শিবিরের। কাজেই বিএনপি নেতারা বলছেন যে 28 অক্টোবরে জামাতের যে অবস্থান ছিল মতিঝিলে, সেখানেও পুলিশের ভূমিকা ছিল এক ধরনের। এটা তো অনেক পুরনো কথা। ওই 28 অক্টোবর আমি মতিঝিলে ছিলাম। আমি মতিঝিলে ছিলাম, আমার এলাকা থেকে কিছু লোক এসেছিল। কোথাও বিএনপি কর্মীদের দাঁড়াতে দেওয়া হয়নি, কিন্তু জামাতকে দাঁড়াতে দেওয়া হয়েছিল। কোথায় বিএনপি কর্মীরা তো, আমি কিন্তু ওই 28 অক্টোবর আমার এলাকার লোকদের সঙ্গে দেখা করার জন্য কিছু খাবার নিয়ে গেছিলাম, এই দিকেই ছিলাম। তার মানে আপনি মাঠে ছিলেন? মাঠে ছিলাম, এই দিকে ছিলাম, বিএনপির দিকে ছিলাম। 28 অক্টোবর তো এক অংশ ছিল ওই দিকে, আর একটা এই দিকে, এদিকেই ছিলাম। আমি ওই যে চিফ জাস্টিসের বাসার পাশে ছিলাম, তো সব দেখেছি। কাজেই ওই একটা সাউন্ড গ্রেনেড টেন্ডেন্ট হলো, ওই দিক থেকেই সাউন্ড গ্রেনেড হয়েছে, তো সকলেই ভেঙে গেল। এর পেছনে কোনো বিশেষ কারণ আছে? যে কোনো কারণ নাই, মানে যে জামাত করতে পারছে বিনা বাধায়, বিএনপিও করতে পারতো যদি থাকতো মাঠে, থাকতে পারে নাই মাঠে। আমি যতটুকু জানি এই সাউন্ড গ্রেনেডটা এদিকেই, মানে আমি তো ওখানেই ছিলাম প্রধান বিচারপতির বাসার পাশে। সাউন্ড গ্রেনেড মারলো ওই দিক থেকেই আসলো আর কি। সাউন্ড গ্রেনেড মারলো সম্ভবত ওদিক থেকে একটা মিছিল আসার সময় বাধা দিয়েছিল, কেউ কেউ বলে জাহাঙ্গীরের লোকেরা বাধা দিয়েছিল, বা পুলিশ তো ছিলই সাথে আর কি। তো বাধা দেওয়ার পর একটা সাউন্ড গ্রেনেড মারলো, বা এই ধরনের পরপর কয়েকটা মারছে, লোকজন সব চলে গেল। এই বক্তব্য কি এক ধরনের ইঙ্গিত হয় যে জামাত আসলে সরকার understanding। বিরোধী, আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে খুব একটা সরব ছিল না আওয়ামী লীগের? ওই না শাসনামলে? সরব, এটা তো কি প্রমাণ হবে? আমরা তো সমাবেশ করেছি, ওনারাও করেছে, আমরাও করেছি। হ্যাঁ, ওনাদের সমাবেশটা শেষ মুহূর্তে ওনারা শেষ করতে পারেন নাই, ওনারা হয়তো ওই বাধার কারণে বা সরকারের মারমুখী আচরণের কারণে সমাবেশটা হয়তো তাড়াহুড়ো করে সমাপ্ত করতে হয়েছে, কিন্তু সমাবেশ তো ছিলই। এবং এক ধরনের কোঅর্ডিনেশনটা ছিল সরকার বিরোধী আন্দোলনে, সব দলের মধ্যে তো এক ধরনের কোঅর্ডিনেশন ছিল, এটা তো জানা থাকার কথা। তারপরও রাজনীতিতে তো বলতে হয় কথা। জি, হয়তো আপনি সেভাবে বলছেন যে এটি বলছে। রাজনৈতিক বক্তব্য। আমিও তাই মনে করি আর কি। আচ্ছা, না এর বাইরে যদি আপনার না, অবশ্য এটা- আপনি বলছেন যে আপনার সেটি মনে নেই যে কি আন্দোলন ছিল ওই 10 বছরের এই সময়টার কথা, যে না 14 10 থেকে বছর তো 24। একদম দিন তারিখ ধরে তার সব আন্দোলনের কথা মনে থাকার কথা নয়, বা মনে নাই, বাট আন্দোলনে ছিল, মাঠে ছিল, কেন থাকবে না? জি, আমিরুল ইসলাম কাগজে একটু আপনার কাছ থেকে। আমি একেবারে শেষের থেকেই পিছনে যাব। আমি 28 অক্টোবরের কথাটা, বাতিন সাহেব যে কথাগুলো বললেন আংশিক সত্য, পুরাটা উনি সত্য কথা বলতে পারেন নাই, এটাই দুর্ভাগ্যজনক। উনি যেখানে ছিলেন চিফ জাস্টিসের বাড়ির সামনে, এখানেই কিন্তু যদি বলা হয়, এখানেই জাহাঙ্গীরের সাঙ্গপাঙ্গরা গাজীপুর থেকে এসে এখানেই নামছে, এবং এখান থেকেই
মারামারিটা স্টার্ট করছে। বিশৃঙ্খলা এখান থেকে হয়েছে, আমি এটাই বলছি। এত বড় করে মারামারি এইখান থেকে স্টার্ট হয়ে গেছে, কোনো গ্রেনেড তখন প্রথম আসেনি। মারামারি এখান থেকে শুরু করার পরে তারা শুরু করছে পূর্ব দিকে যাওয়া শুরু করছে। এরপরে শান্তিনগরের দিক থেকে আওয়ামী লীগ যুবলীগের গুন্ডা পান্ডারা অস্ত্র হাতে করে নিয়ে তারপরে হামলা করেছে। পুলিশ একই সঙ্গে তখন পুলিশ গ্রেনেড হামলা শুরু করে দিছে। এবং এই যে হামলা করছে তারা অনেক, এই যে বলে না যে তারা করতে পারে নাই, দাঁড়াইতে পারে নাই, তা বিএনপি তো একেবারে সারাদিন মানে সকাল থেকেই তারা স্টার্ট করছে হলো যে সমস্ত জায়গায় যে একেবারেই মানে প্রতিটা পয়েন্টে বিএনপির নেতাকর্মীরা ছিল এবং পুলিশ তা কীভাবে করছে, আওয়ামী লীগের নেতাকর্মী পুলিশ সবাই মিলে বিএনপির উপরে হামলা করছে। এবং শেষ মুহূর্তে যখন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দিতে উঠছেন, ঠিক সেই মুহূর্তেই পুরাপুরি তারা মানে বিভিন্ন দিক থেকে দৌড়াদৌড়ি করে তখন মিছিলটা ভেঙে দেওয়া হয়। কিন্তু জামাত ইসলাম শুরু থেকে শেষ পর্যন্ত কোনো রকম বাধা বিঘ্ন ছাড়াই মিটিং শেষ করে বক্তব্য শেষ করে তারা শান্তিপূর্ণভাবে বিদায় নিয়েছে, তাদের কোনো রকম সমস্যা হয়নি। এবং এই যে এক যুগের মধ্যে কোনো একটা, উনি কিন্তু কোনো একটা উদাহরণ দিতে পারবেন না যে অমুক জায়গায় একটা মিছিল হয়েছে বা একটা সমাবেশ হয়েছে, এই ধরনের কোনো কর্মকাণ্ড ছিল না। বিএনপি একেবারে প্রথম থেকেই মানে এরশাদ এই যে শেখ হাসিনা বিরোধী আন্দোলনের প্রথম থেকেই মাঠে আছে এবং মাঠে ছিল বলেই বিভিন্ন সময় যে এই যে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে 1,50,000-এর মতো হচ্ছে শুধু মামলা দেওয়া হয়েছে এবং 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধেই মামলা, গুম খুন যত হয়েছে বিএনপির মধ্যে। এই যে এখনো পর্যন্ত যে ইলিয়াস, তারপরে চৌধুরী আলম, ছাত্রদল নেতা সানজিদ, এই যে এইভাবে যদি একের পর এক হিসাব দেওয়া হয় তাহলে দেখা যাবে যে সেই হিসাব বিশাল ব্যাপার। তারপরে আমরা যদি একেবারে শেষ মুহূর্তে এই যে আগস্টের বিশেষ করে 24-এর আন্দোলনের সময়ও যদি আমি দেখি, 24-এর আন্দোলনে ছাত্রদলের কতজন মারা গেছে আর শিবিরের কতজন মারা গেছে, এইটাই পার্থক্য করলেই কিন্তু দেখা যায় যে তারা কিভাবে মাঠে ছিল এবং ছাত্রদল কিভাবে ছিল। বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীরা পর্যন্ত মাঠে থেকে থেকে তাদের মধ্যে খাবার দাবার বিতরণ করে এই আন্দোলনকে বেগবান করেছে। এবং লন্ডন থেকে তারেক রহমান প্রতিনিয়ত যুব দলের নেতাকর্মীদের কে কোথায় থাকবে না এবং কিভাবে ইনস্ট্রাকশন দিয়ে তারপরে এই আন্দোলনটাকে বেগবান করেছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত তারা মাঠে থেকে শেখ হাসিনাকে বিদায় দিয়েছে। আপনার কাছে আরেকটি প্রশ্ন আছে আমার। জনগণের ম্যান্ডেট পাওয়া সরকারকে সময় দিতে চায় না একটি গোষ্ঠী, মৌলভীবাজারে বললেন প্রধানমন্ত্রী। উন্নয়ন অব্যাহত রাখতে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান। উন্নয়নের কথা তিনিও বলছিলেন। আমরা এর আগে দেখেছি আওয়ামী লীগ সরকারের সময় তত্ত্বাবধায়কের ইস্যু নিয়ে যখনই বিএনপি জামাত এই প্রসঙ্গ তুললে তারা উন্নয়নের কথা বলতেন। এবারও সংস্কারের প্রসঙ্গ আসায় উন্নয়নের কথা বলছে। উন্নয়ন আর সংস্কার কি পাশাপাশি চলতে পারে না নাকি? আমি একটা কথা বলি, আপনার সংস্কারের কথা, মানে আমাদের যেহেতু উনি আইন প্রণেতা, সংসদে বলবেন, সংস্কার এবং সংশোধনী দুইটা জিনিস। আপনি যাকেই যেভাবেই ব্যাখ্যা করেন না কেন, সংশোধন করলাম, সংস্কার করলাম, কিন্তু এর পরবর্তীতে যদি কোনো একটা দল যদি তার 2/3 মেজরিটি নিয়ে এসে সেই সংবিধান সংশোধন করে, আপনি ঠেকাইতে পারবেন? বলেন, আপনি ঠেকাইতে পারবেন? উনি একটা রং ইনফরমেশন দিয়েছেন, আপনি খেয়াল করেন নাই যে বিএনপি যে ইনডেমনিটি করেছিল সেটা নাকি হাইকোর্ট থেকে রায় নিয়ে করেছে না, না এটা পার্লামেন্টে একেবারে তৎকালীন আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু পার্লামেন্টে তুলেই তার আংশিক ওইখানে পাশ করাই নিয়ে এরপরে গেছে কোর্টে। তাহলে বিষয়টা হলো পার্লামেন্টেই আপনার প্রথমে যা কিছু করবেন না কেন পার্লামেন্টেই করতে হবে। এবং এই পার্লামেন্টে করার পরে যেমন ত্রয়োদশ সংশোধনী পার্লামেন্টে প্রথমে উঠাইছে, তারপরে যে কোর্টের যে ভার্ডিক্টটা ছিল সেই ভার্ডিক্টটা সামনে নিয়ে আসছে। বিষয়টা হলো আপনাকে যাই করেন না কেন আপনার পার্লামেন্টেই আপনাকে নিতে হবে। এবং সংশোধন বলেন, সংস্কার বলেন, যে বিষয়টাই নিয়ে আসেন না কেন প্রত্যেকটা বিষয় পরিবর্তনশীল। পরিবর্তনশীল বলতে কি, আপনার যদি 2/3 মেজরিটি নিয়ে কোনো দল আসে আপনি কি ঠেকাইতে পারবেন? বলেন, আপনি ঠেকাইতে পারবেন না। তাহলে সেইটা কেন রাজনীতির মাঠ গরম করার জন্য আপনার এখন এটা করতে হবে? আপনি একটা সরকার আসছে দীর্ঘদিন পরে, 17 বছর পরে, মানুষের মনোজগতে একটা মানে ফ্যাসিবাদী চিন্তা চেতনা এমনভাবে রয়েছে, লুটপাট দুর্নীতি এই সমস্ত করার যে চিন্তা ভাবনা মানুষের মাথার মধ্যে রয়েছে, সেখান থেকে উত্তরণ ঘটেন একটা ভঙ্গুর অর্থনীতি, ব্যাংক ব্যবস্থাকে একেবারে তছনছ
করে দিয়ে দেওয়া হয়েছে, লুটপাট করে সেখান থেকে টাকা পয়সা বাইরে পাচার করা হয়েছে। আমি ঠিক আপনার কাছে- এইরকম একটা ভঙ্গুর অর্থনীতির উপর সেটিকে ফেরানোর- দাঁড়িয়ে বিএনপি যে এইরকম এত বড় একটা বাজেট দিয়েছে, সেই বাজেট নিয়ে আলোচনা করেন। আপনারা জনগণের হাতে ফ্যামিলি কার্ড বলেন, কৃষক কার্ড জি, আমরা- বলেন, আমরা- তারপরে হেলথ কার্ড বলেন, প্রত্যেকটা কার্ড দিয়ে জনগণের জন্য জনমানুষের মধ্যে জনবান্ধব একটা বাজেট সেই এইবারই বাজেটে কিন্তু আমার দেওয়া একটা বড় হয়েছে। ঘাটতিও রয়েছে। আচ্ছা, হ্যাঁ, আমরা ঘাটতি সেই থাকবে আলোচনায় তো পরে যাব। অবশ্যই। কেন আমরা একটু ঘাটতি থাকবে না? অধ্যাপক ঘাটতি না স্নিগ্ধা থাকলে একটু সেটা পূর্ণাঙ্গ বাজেট হবে না তো। যে আমরা অধ্যাপক স্নিগ্ধা একটা আপনার কাছে আরেকটি এই বিষয়ে আরেকটি মন্তব্য জানতে চাই। যুক্তরাজ্যের একজন শিক্ষক, তিনি বাংলাদেশে গবেষণা করছেন, নটিংহ্যাম ইউনিভার্সিটি সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষক। তিনি গবেষণা শেষে একটি মন্তব্য আজকে করেছেন, সেটি ধরে একটু আপনার কাছে জানতে চাই। তিনি বলেছেন, দুর্নীতি, দুর্বল দলীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আর নারীর সীমিত প্রতিনিধিত্ব বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা বিশ্লেষণ করে তিনি এই 3টা সমস্যা খুঁজে পেয়েছেন। এর সমাধান হিসেবে তিনি বলছেন, দুর্নীতি লাগাম টানতে রাজনৈতিক দলগুলোকে রাষ্ট্রীয়ভাবে তহবিল যোগানোর প্রস্তাব দিয়েছেন। আমার প্রশ্ন আপনার কাছে, রাজনৈতিক দলগুলোকে তহবিল দেয়া হলেই কি দুর্নীতি কমবে? না, এখানে আমি জানি না যে তিনি কোন আসপেক্টে বলেছেন, কিন্তু এখানে যে ব্যাপারটা খুব কাজ করে, দেখেন আপনি আপনার পেশা কি, এই যে এত এত কর্মী, রাইট? আপনি ইভেন আনফর্চুনেটলি আমি ইদানিং একদম খুব সদ্য পুষ্পটিত যে দল এনসিপি জামাতের সাথে জোটভুক্ত, আপনার পেশাটা কি? আপনি যখন লেখেন, রাজনীতিকে কখনো পেশা হতে পারে? আপনি লিখছেন পেশা মানে কি? আপনি যেটি করে জীবিকা নির্বাহ করেন। এখন আমাকে এই সিম্পল প্রশ্নের উত্তরটা দেন যে আপনি বলছেন আমি পলিটিক্স করি, তাহলে অটোমেটিক্যালি এই কথাটা যখন আপনি বলেন, তার মানে আপনি ঠিক ওই সময় প্রমাণ করে দেন আপনি এখানে দুর্বৃত্তায়নের অংশ হয়ে উঠছেন। এটা কিন্তু যে কেউ, এটা কিন্তু এমন, এবং দুঃখজনক, ইভেন আমি এখন তো জামাতের কর্মীদেরকেও দেখি যে তারা বলছেন আমি রাজনীতি করি, বাট এটা তো আপনার পেশা না। আপনি বলবেন হয় আপনি একটা ব্যবসা করেন, নাহলে গল্পটা এরকম হবে। শুধু এতটুকু না, আপনি দেখবেন আমাদের মামলা, কোর্টের মামলা, আচ্ছা আপনি শুনেন নাই, আমাকে বলেন কোনো মামলা কি করে পলিটিক্যাল মামলা হয়? মামলা তো মামলা, এবং সেটা আপনি কোর্টের মধ্যে বলে বসছে, লোকজন বলছে যে এটা পলিটিক্যাল মামলা। আপনি যেই মুহূর্তে একটা মামলাকে পলিটিক্যাল মামলা বলেন, সেই মুহূর্তেই তো আপনি বুঝিয়ে দেন যে এটার তো আর কোনো ইসের দরকার নাই, এটা তো শেষ, ডান। তাহলে এই যে তহবিলের গল্পটা, আমার 24 আওয়ার্স, ধরেন আমি একটা মানে বিএনপির একজন নামকরা নেতার কথা বলি, ধরেন রিজভী সাহেব, উনি 24 ঘন্টার একজন নেতা, তাই না? বা নজরুল ইসলাম খান, অনেক বর্ষিয়ান নেতা, তাই তো? কিন্তু উনার প্রফেশনটা তো নেতা হতে পারে না, প্রফেশনটা তো হতে হবে কোনো না একটা প্রফেশন, মানে এটা আমি একটা কথা বোঝানোর জন্য বললাম। আবার দেখেন আমি জামাত ইসলামের লোকজনকেও দেখি, তারা তাদের তহবিলের ক্ষেত্রে আপনি অনেকবার শুনবেন না, তারা বলে যে চাঁদা তুলছে, চাঁদা বা তাদের একটা একাংশ অংশটা এখানে যায়, নাম আছে তাদের, ওই যে কি বলেন সেটাকে, আমি সেটা জানি না, বাট তারা বলেন হ্যাঁ হ্যাঁ ইয়ানত, আচ্ছা আমি শিখলাম, ধন্যবাদ, এটা হচ্ছে ইয়ানত। কিন্তু আমি যেটা জানি যে ওনাদের ইনকামের কিছু অংশ নাকি তারা এটা নেন, হ্যাঁ, সেটা নিয়ে কিন্তু নানা ধরনের বক্তব্য তৈরি হয়েছে যে ওইটা, তাহলে তার মানে তারা কিন্তু একটা তহবিলের মতো করে যাচ্ছেন। আমি যদি খুব একটা পজিটিভ ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে দেখতে চাই, এবার আমি যদি একটু ক্রিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে চাই, এটা আমার যাওয়া লাগবে না, সম্ভবত এই অনুষ্ঠানে বা কোনো একটি অনুষ্ঠানে সংসদে দাঁড়িয়ে জামাত ইসলামের প্রধান তিনি বলেছিলেন যে যত মানে জুলাইয়ে আহত পরিবার আছে তাদের প্রত্যেককে নাকি প্রত্যেকের বাড়ি বাড়ি 2 লক্ষ টাকা করে গেছে। আপনার নাকি কেন, এটা তো দিয়েছে, না না না, মিডিয়া আসছে, কোনো অসুবিধা নাই তো। আমি বলেছি 2 লক্ষ টাকা করে যদি 1200 জনকে দেয়, এবার আসেন একটু ম্যাথ করি আমরা, এবার কত টাকা? 2 লক্ষ টাকা করে যদি 1200 জন, আপনি দেখছেন কি পরিমাণ, কোটি কোটি টাকা। আমি তো বলি তার মানে তারা অত্যন্ত বিত্তশালী একটি দল যার তহবিল এত বেশি। এবং অন টপ অফ দ্যাট কিন্তু সংসদের মধ্যে আমি কিন্তু রেফার করছি একদমই যেটা আপনারা সবাই জানেন সেরকম বক্তব্য, সেইখানে কিন্তু জামাতের যে রাজনৈতিক দলের যে হিসাব নির্বাচন সেখানে কমিশনে এরকম দেয়া ছিল হয়, না। সেখানে কিন্তু এত এরকম ছিল না। বিত্তশালী দল হিসাবে জামাতকে পরিচয় করিয়ে দেওয়া হয় না। তাহলে এই টাকাটা আসলে তাহলে যে কোত্থেকে আসলো? কোত্থেকে আসলো? আপনি আমার প্রশ্নটা করে দিয়েছেন, আমি এখানে আসতাম আর কি, উনি আমাকে সহযোগিতা করলেন। তো এটা একটা প্রশ্ন তৈরি হচ্ছে না? তার মানে আমি তো এখানে ওই যে গন্ধ পাচ্ছি, আমি কি বুঝাতে পারছি? এই যে দলের তহবিল না থাকা, রাজনৈতিক নেতা 24 আওয়ার্স আপনি যাকে দিয়ে কাজ করান, সেই কাজ করানোর অর্থ কোত্থেকে আসে? আপনি কি এরকম রিপোর্ট দেখেননি যে শুধুমাত্র এই যে আমাদের মতো মানুষদেরকে, যারা কিনা হয়তো বা পছন্দ সেই কথা বলি না, তাদের জন্য 1 টাকা দিয়ে মানে 100 গালি কেনা যায়?
আপনি তো এরকম রিপোর্টও দেখেছেন। তাহলে এবার বলেন ওই যে গালি যে দিচ্ছে ওই টাকার ইনভেস্ট যিনি করছেন তিনি তো আমার জানা মতে যাদের নাম আছে তারা তো এরকম করে কোনো পেশার সাথে যুক্ত না, পয়সাটা আসে কোত্থেকে? তার মানে আসলে কি দাঁড়ালো, যে তারা তহবিল পেলে দুর্নীতি কমবে, নাকি যে তাহলে না, খুব একটা কমার তহবিল লক্ষণ? পেলে দুর্নীতি কমবে না। তহবিল পেলে অ্যাটলিস্ট আপনি যে তহবিল নিয়ে প্রশ্ন করতে পারেন, আর তহবিলকে কিভাবে ব্যবহার করতেছেন ওটা দুর্নীতির নতুন মোড়ক তৈরি করবে। জি। যেটি যুবদলের একজন নেতা, যুবদলের সভাপতি, আসলে নেতা বললে ছোট হবে, যুবদলের সভাপতি আজকে একটি মন্তব্য করেছেন, জামায়াতকে সুস্থ রাজনীতিতে ফেরার আহ্বান জানিয়েছেন। জামাত কি সুস্থ রাজনীতি করে না? আচ্ছা, জামাত সুস্থ রাজনীতি আমাদের এখানে একটা প্রচলন আছে, ব্যাপারটা আমি এইভাবে ব্যাখ্যা করি। সেটা হলো যে এর আগে আমরা দেখেছি সিপিবি একটা রাজনীতি করতো। সিপিবির রাজনীতির মধ্যে এখনো করে। সিপিবির রাজনীতির মধ্যে বা ছাত্র ইউনিয়ন যখন থেকে আমরা করে আসছি, এই যে একেবারে স্কুল থেকেই কিন্তু গড়ে তোলা হতো। পরবর্তীতে যারা সিপিবিতে যখন জয়েন করতো তাদের একটা মাসোহারা দেওয়া হতো। এটা এখনো পর্যন্ত আছে। হ্যাঁ, তো এইটার ঠিক ওইটারই মনে হয় আমার কপি পেস্ট হয়ে রয়েছে কিন্তু জামাতে ইসলামে। দেখা যাবে যে তারাও কিন্তু এই যে ইসলামী ব্যাংকে যে দেখেন শিবিরের বাইরে কারোর কিন্তু কোনো রকম চাকরি বাকরি হয় না। ইসলামী ব্যাংকের যত শাখা আছে এখানে বাইরে হবে না। তারপরে ইবনে সিনা, তারপরে যত রকমের হসপিটাল ডিটেল জামাত ইসলামের আছে সেখানে বাইরের কারোর কিন্তু চাকরি বাকরি হবে না। তো এইটা হয় কি, যদি তাদের প্রতিষ্ঠান না, তাদের প্রতিষ্ঠান, আমি একটা কথা বলি, তাদের প্রতিষ্ঠান হোক, তাহলে এটা একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানে চলে যাচ্ছে, এনজিও টাইপের একটা সংগঠন হয়ে যাচ্ছে। কিন্তু এনজিও টাইপের সংগঠন আর পলিটিক্যাল পার্টি দুইটা কিন্তু ভিন্ন জিনিস। এদের ত্যাগ তিতিক্ষা থাকে, আর এনজিও টাইপের এদের কিন্তু ইনকামও থাকে, আবার সেখান থেকে ওই যে ইয়ানাত যেটা বললেন উনি, এই ইয়ানাত দেওয়ারও ক্ষমতা থাকে। আর অন্য দলগুলোর কিন্তু এরকম থাকে না। তো ফলে হয়েছে কি, আপনি অন্য কোনো মতকে কিন্তু আপনি অ্যাকোমোডেট করছেন না, অন্য কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডকে আপনি অ্যাকোমোডেট করছেন না। কিন্তু বিএনপিতে সমস্ত দল মতের কিন্তু মতকে অ্যাকোমোডেট করার ক্ষমতা আছে। এইখানেই হচ্ছে তফাৎটা, বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে তফাৎটা হচ্ছে এখানে, যে আপনি অন্য মতকে যদি মানে অ্যাকোমোডেট করতে না পারেন তাহলে আপনি রাজনীতি করবেন কিভাবে, জনগণের রাজনীতি করবেন কিভাবে? আপনি যদি শুধুমাত্র নিজের নেতা কর্মীদের কথা চিন্তা করেন তাহলে তো আপনি জনগণের কথা বলতে পারবেন না। তা ঠিক ওই একই অবস্থা আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে জামাত ইসলামে এই কাজগুলোই করে। এবং এই যে গত 1.5 বছরে যে বিভিন্ন জায়গায় নিয়োগ হয়েছে, চিটাগংয়ে নিয়োগ হয়েছে, চিটাগং ইউনিভার্সিটিতে নিয়োগ হয়েছে, রাজশাহী ইউনিভার্সিটিতে নিয়োগ হয়েছে, ইসলামী ইউনিভার্সিটি কুষ্টিয়াতে নিয়োগ হয়েছে, এই নিয়োগগুলো যদি দেখেন শিবিরের বাইরে আর কারোর নিয়োগ হয়নি, কারণ ওখানে ভিসি গুলো সব দেওয়া হয়েছিল জামাত ইসলামের মনোনীত। এবং আর একটা কথা একটু না বললেই নয়, এবং ওই প্রিন্সিপাল ছিলেন যিনি আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি যিনি ছিলেন ডক্টর রশিদ সাহেব, একেবারে সময় নেই, আমি সাতক্ষীরায় তিনি এত পরিমাণ বরাদ্দ নিয়েছিলেন, পত্রপত্রিকা আসছিল 2300 কোটি টাকার এক জায়গায় নিয়ে ফেলেছে। আব্দুল বাতেন, একটু আপনার কাছে জানতে চাই, ডিপ্রাইভ করে যদি এই অন্য প্রশ্ন ছিল কিন্তু আমি ইসলামী ব্যাংকের প্রসঙ্গটি আপনার কাছে জানতে চাই। ইসলামী ব্যাংকে কি অন্য দলের কাউকে চাকরি দেওয়া হয়নি বা হতো না? ইসলামী ব্যাংকে প্রথম একেবারে 83 সালে শুরু হয়, প্রথম এরকম 30-35 বা 40 জন লোককে তারা নিজেরা সিলেক্ট করেছিল। তারপর প্রত্যেকটি সিলেকশন বা নিয়োগ পরিচালিত হয়েছে থার্ড পার্টি দ্বারা, এবং সেটা এর আগে অন্যান্য আরো কেউ ওইখানে জামাত ইসলামের আমির গোলাম আজম মানে আমি যেটা বললাম এটা আপনি কাগজি ভাই, আপনি তো সংবাদপত্রের জগতের লোক, আমি সংবাদপত্রের এটা আপনি যাচাই করতে পারেন। ওইটা তো হলো বাইরের কথা, আমি বলি আপনাকে, এটা আপনি যাচাই করতে পারেন। আর দ্বিতীয় কথা হলো এটা হলো শরিয়া ব্যাংক। শরিয়া হলে কি অন্য কাউকে দলের কাউকে নিয়োগ দেওয়া যাবে না? শরিয়া আইন দ্বারা পরিচালিত, যে শরিয়া বিশ্বাস করে না বা শরিয়া সম্পর্কে ধারণা নাই, ওখানে নিশ্চয়ই কোশ্চেনের প্যাটার্নটা ওই রকম ছিল। আমি তো কখনো নিয়োগ পরীক্ষা দেই নাই বা জড়িতও ছিলাম না, নিশ্চয়ই কোশ্চেনের প্যাটার্নটা ওই রকম ছিল। তাহলে এরা আসছে কিভাবে? আর এটা দোষের কিছু নেই, জামাতের প্রসঙ্গ আসবে কেন? তারা কোয়ালিফাই করে আসছে, তারা তো এই দেশের নাগরিক। আচ্ছা, দাড়িওয়ালা লোক দেখলে চাকরি দিত না বিগত ফ্যাসিস্ট আমলে, তো সেটা কি আমরা বিবেচনা রাখছি? তাহলে এই লোকগুলো কোথায় যাবে? কতজন লোক আহত হয়েছে, সব রাজনৈতিক দলের লোক বিভিন্নভাবে নিগৃহীত হয়েছে, ক্ষতিগ্রস্ত, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের তো কর্মসংস্থানের জায়গা থাকতে হবে।
এরকম চিন্তা তো সকলেই করতে পারে। আর তার তো সোসাইটিকে সার্ভিস দিয়েছে, ইসলামী ব্যাংক যে সার্ভিস দিয়েছে বা দিচ্ছে, তো সেটাও তো আমাদের স্মরণ রাখতে হবে। সেটা কি জামাত নিজের লোকদেরকে চাকরি দেওয়ার জন্যই করছে? আর জামাত করছে এটাও তো সঠিক না কথাটা, কিন্তু জামাতের কোনো শেয়ার ছিল না, ওটা অর্গানাইজ করছে হয়তো বা যারা ওই সময় এটা ছিল উদ্যোক্তাদের মধ্যে। আর এটা তো আমার মনে হয় এর বাইরেও একটা প্রেক্ষাপট আছে, সারা দুনিয়াব্যাপী আইডিবির উৎসাহে সারা মানে সব মুসলিম দেশে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা চালু করার ওই সময় একটা উদ্যোগ ছিল। সেই প্রক্রিয়ার সঙ্গে এই দেশ থেকে একজন জড়িত ছিলেন, প্রফেসর গোলাম আজম সাহেব জড়িত ছিলেন। তো সেই উদ্যোগেই হয়তো এখানে একটা ইসলামী ব্যাংক হয়েছে। পরবর্তীকালে এই ইসলামী ব্যাংক আবার আফ্রিকার বেশ কয়েকটা দেশে তারা তাদের এই এক্সপার্টিস শেয়ার করছে, এখান থেকে লোকজন যে সেখানে ব্যাংক সেট আপ করে দিয়ে আসছে, ইনিশিয়ালি 2-3 বছর থেকে আসছে। তো জি, আমরা উত্তর পেয়েছি। অধ্যাপক স্নিগ্ধা, আপনার কাছে ভিন্ন একটি প্রসঙ্গে জানতে চাই। হিউম্যান রাইটস ওয়াচ HRW তারা একটি মন্তব্য করেছে, ভারত জোর করে মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে। তারা মনে করে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া কাউকে আটক বা বহিষ্কার করাটা মৌলিক মানবাধিকারের লঙ্ঘন। মঙ্গলবার এরকম একটি প্রতিবেদন তারা দেয়। এটি একটা আন্তর্জাতিক সংস্থার যে প্রতিবেদন, এ দ্বারা আসলে কি প্রতীয়মান হয়? না, দেখেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনি যদি একটু খেয়াল করে রাখেন, আমি খুবই মর্মাহত যে ওই নোম্যান্স ল্যান্ডে যেই মানুষগুলো বসে আছে, যাদেরকে ইন্ডিয়ান গভর্নমেন্ট বলছে বাংলাদেশের নাগরিক, এবং বাংলাদেশ গভর্নমেন্ট তাদেরকে ঢুকতে দিচ্ছে না, এবং ওখানের বাচ্চা গাছগুলা বলছে যে আমাদের বাচ্চাগুলো মারাও যেতে পারে, আর কতদিন, যে পরিমাণ গরম পড়েছে যে অবস্থায়। এইটা তো যে কোনো মানবাধিকার সংগঠন, এটা শুধু সংগঠন কেন, আমি আপনি আমাদের সাধারণের আন্ডারস্ট্যান্ডিংয়েও তো এটা খুবই ইনহিউম্যান, রাইট? তো এই যে প্রক্রিয়াটা হচ্ছে, আপনি যদি কাউকে ফেরত পাঠাবেন, সেটার কিন্তু একটা কূটনৈতিক বন্দোবস্ত থাকার কথা। আমরা কি চাইলেই এখন আমাদের দেশে যে রোহিঙ্গারা আছে, আপনি জানেন আমাদের তো অনেক জটিলতা আছে এবং আমাদের খাদ্য সংকট আছে, আমরা কি চাইলে এখন এই রোহিঙ্গাদেরকে বলবো যে তোমরা এখন ওখান থেকে চলে যাও, সো ইউ হ্যাভ টু, উই ক্যান নট ডু দ্যাট। আপনি তো ওই রাষ্ট্রে তাকে, সে তো সার্ভ করেছে। আরেকটা মজার কথা, এখানে কোনো পলিটিক্যাল জায়গা না, খুব হিউম্যান রাইটসের জায়গা থেকে বলি, আমি যদি ভুল না করি, এটা চন্দ্র সূর্যের মতো সত্য কথা যে এই বিগত যে রেজিম ছিল, সেই রেজিমের অনেক লোক তো দিব্যি ওই দেশটিতে ঘুরে ফিরছেন, তাই না? তাহলে আপনি কাদেরকে পুশিং করেছেন? সেই অসহায় সার্ভিস দেয়া দরিদ্র মানুষগুলাকে, যারা ওই অর্থে ওখানে দিনে পেটে ভাতে শ্রম করে খেত। এখন বক্তব্য হচ্ছে, আমি মনে করি তারা যদি আমার দেশের নাগরিক হয়, অবশ্যই আমাদের অতি দ্রুত তাদের কাছে যদি প্রমাণ থাকে, উই হ্যাভ টু রিসিভ দেম। আর যদি সেটা না থাকে, তাহলে এই প্রসঙ্গটি, যেহেতু হিউম্যান রাইটস ওয়াচ কিন্তু আমাদের একটা ডোর করে দিয়েছে পররাষ্ট্রগত নেগোসিয়েশনের, সো গভর্নমেন্টের উচিত হবে তার জায়গা থেকে, যেহেতু নাগরিকদের বাংলাদেশি বলে পরিচয় করানো হচ্ছে, এই জায়গাটা নিয়ে ইমিডিয়েটলি তাদের সাথে একটা কথা বলে এটা সর্ট আউট করা। বিকজ যা কিছু হচ্ছে, আল্লাহ মাফ করুক, আমরা দেখেন এমনি বর্ডারল্যান্ডে ফালানিকে দেখেছি, নানাভাবে দেখেছি। আমি একজন মানুষের জায়গায় চাই না যে ওই শিশুগুলার কোনো একটা দুর্ঘটনা এরকমের নাম আসুক। আপনাদের তিনজনকে আলোচনা অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।